প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে নবম শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 9টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 9 = 9। রাধারানীর সঙ্গী প্রতীকটি মালার দাম নির্ধারণ করেছিল 4 পয়সা, 2 পয়সা, 3 পয়সা, 1 পয়সা। উত্তর হবে 4 পয়সা। বাংলায় যে বিদেশি ভাষাটি কম ঢুকেছে তা হলো ফার্সি, ফরাসি, আরবি, ইংরাজি। উত্তর হবে ফার্সি। আবহমান কথাটির অর্থ আহ্বান, অনশলীন, চিরন্তন, আগমন। উত্তর হবে চিরন্তন। কামরাঙা লাল মেঘ যেন মৃত মুনিয়ার মতো ড্যাশ ঢেবে ডুবে গেছে। উত্তর হবে গঙ্গাসাগরের। রাধারানীর রথ দেখতে গিয়েছিল পুরীতে, মায়াপুরে, মাহেশে, শান্তিপুরে। তবে মাহেশে। তুমি ঠিক সেই রূপনারী যাকে আজ প্রয়োজন, যে বিদ্রোহিণী, যে শান্ত, যে সরল প্রকৃতির, যাকে আজ প্রয়োজন। মিসেস বুলের সম্পূর্ণ নাম উত্তর হবে সারা বুল। কাকে মৃত মুনিয়ার মতো মনে হয়েছে? কামরাঙা লাল মেঘকে। আর্গাস কোথাকার জাদুকর ছিলেন? উত্তর হবে চিলির। ধাতু হলো উত্তর হবে ক্রিয়ার মূল অবিভাজ্য অংশ। সূর্য শব্দটি উত্তর হবে তৎসম শব্দ। 2 থেকে রয়েছে কম বেশি 15টি শব্দে উত্তর দাও যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। রাধারানী গল্পে যে নোটের কথা এসেছে তাতে কার নাম লেখা ছিল? রাধারানীর গল্পে যে নোটের কথা এসেছে তাতে রাধারানীর নাম এবং দাতা রুক্মিণীকুমার রায়ের নাম লেখা ছিল। বাংলার নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? কেশবতী কন্যার সঙ্গে। একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। প্রকৃত সিংহী কাকে বলা হয়েছে? মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে বিবেকানন্দ প্রকৃত সিংহী বলেছেন। ব্যথিতগন্ধে ক্লান্ত নীরবতা কার ব্যথিতগন্ধের কথা বলা হয়েছে? ব্যথিতগন্ধের ক্লান্ত নীরবতা গাছ থেকে খসে পড়া বট ফলের ব্যথিতগন্ধের কথা বলা হয়েছে। নেভে না তার যন্ত্রণা কিসের যন্ত্রণা কথা বলা হয়েছে? নেভে না তার যন্ত্রণা এখানে প্রকৃতি থেকে বিচ্ছিন্নতার যন্ত্রণার কথা বলা হয়েছে। ভগিনী নিবেদিতার প্রকৃত নাম কি? মার্গারেট এলিজাবেথ নোবেল। আমরাও ভিখারি হইয়াছি উক্তিটিকার। আমরাও ভিখারি হইয়াছি উক্তিটি রাধারানীর মায়ের। পাখি পর্ণ যন্ত্রটির নাম কি? উত্তর হবে অর্নিথন। কৃৎপ্রত্যয় কাকে বলে? কৃৎপ্রত্যয়ের অপর নাম কি? ধাতু শেষে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ সৃষ্টি করে তাকে কৃৎপ্রত্যয় বলে। কৃৎপ্রত্যয়ের অপর নাম হচ্ছে ক্রিয়া প্রত্যয়। তদ্ভব শব্দ কাকে বলে? উদাহরণ দাও। যেসব সংস্কৃত শব্দ নির্দিষ্ট নিয়মে ধারাবাহিক ধ্বনি পরিবর্তনের মধ্যে দিয়ে প্রাকৃত ভাষার স্তর অতিক্রম করে বাংলায় গৃহীত হয়েছে সেই সব শব্দকে তদ্ভব শব্দ বলে। যেমন হস্ত থেকে হাত। 3 দাগে রয়েছে কম বেশি 60টি শব্দে একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 3। সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল কেন? সংস্কৃত ভাষা সম্পর্কে এই কথা বলা হয়েছে। সৈয়দ মুজতবা আলী সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলেছেন। তার মতে কোনো নতুন চিন্তা অনুভূতির প্রকাশের জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা তা অন্য ভাষা থেকে ধার করার কথা কখনোই ভাবে না। পরিবর্তে নিজের শব্দভাণ্ডারে এমন কোনো ধাতু বা শব্দ খোঁজ করে যা সামান্য অদল বদল করে কিংবা পুরনো ধাতু দিয়েই নতুন শব্দটি তৈরি করা যেতে পারে। এই কারণে সংস্কৃতকে একটি স্বয়ংসম্পূর্ণ বা আত্মনির্ভরশীল ভাষা বলা হয়েছে। হারায় না তার জীবন থেকে কুন্দ ফুলের হাসি। কুন্দ ফুলের হাসি বলতে কী বোঝানো হয়েছে? তা হারায় না কেন? নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতায় কবি গ্রাম বাংলার সহজ সরল জীবন ধারণার কথা তুলে ধরেছেন। প্রকৃতিলালিত এই জীবনধারা গ্রামের মধ্যে চিরকাল ধরে বজায় রয়েছে। সেখানে দুঃখ যন্ত্রণা থাকলেও প্রকৃতির স্নিগ্ধতা কোনোভাবেই বিঘ্ন হয় না। জীবনের সহজ প্রবাহ এবং প্রকৃতির সৌন্দর্যের এই চিরকালীনতাকে বোঝাতে হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি কথাটি ব্যবহার করা হয়েছে। 4 দাগে রয়েছে কম বেশি 60টি শব্দে উত্তর দাও। একটি প্রশ্নের মান 3। নোটখানি তাহারা ভাঙাইল না তুলিয়া রাখিল। কোন নোট? তাহারা কারা? নোটটি ভাঙায়নি কেন? রাধারানীর গল্পে রাধারানী আর তার মা পথিকের ফেলে দেওয়া নোটটি ভাঙালো না। নোট না ভাঙানোর কারণ? রাধারানী এবং তার মা পথিক রুক্মিণীকুমার রায়ের ফেলে দেওয়া নোটটি ভাঙায়নি তার কারণ এর আগে মালার দাম হিসাবে তিনি যে টাকা দিয়েছিলেন তাতেই তাদের প্রয়োজন মিটে গিয়েছিল। নোটটি তাদের প্রয়োজন ছিল না, বরং নোটটি নিলে তাদের অসততায় প্রতিষ্ঠিত হতো। তাই তারা নোটটি তুলে রাখলো, কেননা তারা দরিদ্র হলেও লোভী নয়।
কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। কেশবতী কন্যা বলতে কবি কাকে বুঝিয়েছেন, তাই কেশবতী কন্যা বলার কারণ কি? বাংলায় নীল সন্ধ্যাকে কবি কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন। আকাশে সাতটি দ্বারা কবিতায় জীবনানন্দ তার একান্ত নিজস্ব ভঙ্গিতে পল্লী বাংলার সন্ধ্যাকে বর্ণনা করেছেন। সূর্য ডুবে গেলে যখন দিনের আলো ফিকে হয়ে আসে, কবির মনে হলো যেন এক কেশবতী কন্যা এসেছে সন্ধ্যার আকাশে। তার ছড়িয়ে পড়া কালো চুলে ঘনিয়ে আসে রাতের অন্ধকার। কবির চোখে এইভাবেই কাব্যিক রূপে ধরা দেয় পল্লী বাংলার সন্ধ্যা। পাঁচে দাগে রয়েছে কম বেশি 60টি শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। একটি প্রশ্নের মান 3। ওই পাখি আমার চাই, বক্তাকে কোন প্রসঙ্গে তার উক্তি? সত্যজিৎ রায় রচিত প্রফেসর শঙ্কুর ডায়েরি গল্পে অন্তর্গত কর্ভাস অংশের আলোচ্য উক্তিটির বক্তা হলেন চিলিয়ান জাদুঘর আর্গাস। আর্গাস পাখি নিয়ে ম্যাজিক দেখাতেন। তিনি খবরের কাগজে কর্ভাসের সংবাদ পড়ে মুগ্ধ হয়েছিলেন। তাই তিনি হোটেলে প্রফেসর শঙ্কুর সঙ্গে দেখা করতে এসেছিলেন, কিন্তু রাত হয়ে যাওয়ায় ভদ্রতাবশত শঙ্কু তাকে ঘরে ডেকে পাঠান। কর্ভার বিরক্ত হয়ে খাঁচা থেকে বেরিয়ে ঠোঁট দিয়ে আলো নিভিয়ে আবার খাঁচায় ঢুকে ঠোঁট দিয়ে খাঁচার দরজা বন্ধ করে দেয়। আর্গাস সামান্য পাখির এই কাণ্ড দেখে অবাক হয়ে যায়। তাই তিনি যে কোনো প্রকারে কর্ভাসকে পাওয়ার ইচ্ছার কথা জানিয়ে প্রশ্নোত্থিত উক্তিটি করেছিলেন। আর্গাস কিছুক্ষণের মধ্যে বুঝতে পারেন যে শঙ্কু এবং কর্ভাস কেউ তার প্রস্তাবে রাজি নন। তখন তিনি শঙ্কুকে লোভ দেখিয়ে কর্ভাসকে নিতে চান, কিন্তু তাতে কোনো রকম ইচ্ছা প্রকাশ করেনি। তাই তার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার তিনি পরের দিন দুপুরে অনুপস্থিতের সুযোগে রুমবয়দের সুযোগ নিয়ে কর্ভাসকে চুরি করেছিলেন। অর্নিথন যন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেছে। অর্নিথন যন্ত্রের প্রয়োজন হয়েছিল কেন? পাখিদের বুদ্ধির বেশ আশ্চর্য কিছু পরিচয় পেয়ে প্রফেসর শঙ্কুর মনে হয়েছিল এমন একটা যন্ত্র তৈরি করার কথা, যা দিয়ে পাখির সহজাত বুদ্ধির বাইরে তাকে নতুন জিনিস শেখানো যাবে, কিংবা মানুষের জ্ঞান বুদ্ধি তার মধ্যে সঞ্চার করা যাবে। এই লক্ষ্যে তিনি একটি পাখি পড়ানোর যন্ত্র নির্মাণে উদ্যোগী হন। অত্যন্ত সহজভাবে এই যন্ত্র নির্মিত হয়। তার দুটি অংশের একটি হবে খাঁচার মতো, যার মধ্যে পাখি থাকবে, আর তার সঙ্গে দ্বিতীয় অংশের বৈদ্যুতিক যোগ থাকবে। দ্বিতীয় অংশ থেকে জ্ঞান ও বুদ্ধি চালিত হবে পাখির মস্তিষ্কে। 6 থেকে রয়েছে কম বেশি 150 শব্দে একটি প্রশ্ন উত্তর। রাধারানীর বিবাহ দিতে পারিল না। রাধারানীর পরিচয় দাও। কে কেন বিবাহ দিতে পারেনি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী রচনাংশে রাধারানী ছিল একটি মেয়ে, যার বয়স 11 বছরও পূর্ণ হয়নি। বড়লোকের মেয়ে হলেও তাদের অবস্থা ভালো ছিল না। সর্বোপরি রাধারানীর বাবাও বেঁচে ছিল না। বিবাহ না দিতে পারার কারণ: রাধারানীর মা রাধারানীর বিয়ে দিতে পারেনি। এককালে অবস্থাপন্ন হলেও রাধারানীর পরিবার ক্রমশ নিঃস্ব হয়ে পড়েছিল। একজন জ্ঞাতির সঙ্গে সম্পত্তির অধিকার নিয়ে রাধারানীর মার মোকদ্দমা হয় এবং কোর্টে তিনি হেরে যান। তার ফলে তাদের বাস্তুভিটে থেকে উচ্ছেদ করা হয় এবং 10 লক্ষ টাকার সম্পত্তি বেহাত হয়ে যায়। নগদ যেটুকু ছিল সেটুকুও খরচ ও আলিশাতা অর্থাৎ ক্ষতিপূরণ দিতে চলে যায়। প্রিভি কাউন্সিলে আপিল করে, কিন্তু সর্বস্ব হারিয়ে তাদের খাবার জোগাড়ের অবস্থাও থাকে না। রাধারানীর বিধবা একটি কুঠিরে আশ্রয় নিয়ে শারীরিক পরিশ্রমের দ্বারা দিন কাটাতে থাকে, কিন্তু এই তীব্র দারিদ্র্যের কারণে রাধারানীর মা রাধারানীর বিয়ে দিতে পারেন না। তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালিয়া দেখি, টাকা কি পয়সা। বক্তা কখন এই মন্তব্য করেছেন? আলো জ্বালার পরের ঘটনা উল্লেখ করো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী গল্পাংশে রাধারানীর কাছে তার ফুলের মালা যাবতীয় কথা শুনে পথিক ভদ্রলোকটি সদয় হয় এবং বাড়ির বিগ্রহকে পরানোর জন্য মালাটি কিনে নিতে চায়। রাধারানী দ্বিধা সত্ত্বেও শেষ পর্যন্ত মালাটি বিক্রি করে। পথিক ভদ্রলোকটি মালার দাম হিসাবে 4 পয়সা দেয়। সেই পয়সা হাতে নিয়ে রাধারানীর বেশ বড় লাগে, টাকা বলে মনে হয়, কিন্তু পথিক ডবল পয়সা বলে রাধারানীকে আশ্বস্ত করে। কিন্তু রাধারানী এতে সম্পূর্ণ ভরসা করতে পারে না। তাই সে নিজের কুঠিরের দরজায় উপস্থিত হয়ে পথিককে অপেক্ষা করতে বলে। উদ্দেশ্য ছিল প্রদীপের আলো জেলে মুদ্রাগুলি পরীক্ষা করা। চেঞ্জ করে লিখবে, বুলেট করে লিখবে। ঘরে তেল না থাকায় রাধারানী চালের খড় টেনে তাতে চকমকি ঠুকে আগুন জ্বালায় এবং দেখে যে তার অনুমানই ঠিক। মালার মূল্য হিসাবে তাকে টাকা দেওয়া হয়েছে, পয়সা নয়। রাধারানী বাইরে এসে পথিকের খোঁজ করে, কিন্তু সে দেখে
যে সেই ব্যক্তি চলে গিয়েছে। মায়ের কাছে রাধারানী তার কী করা উচিত জানতে চাইলে রাধারানীর মা বলেন যে দাতা ব্যক্তি তাদের দুঃখ শুনে দান করেছে, তাই তারা সেটা গ্রহণ করবে। সাথে থেকে রয়েছে কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। ফুরোয় না, তার কিছুই ফুরো না। এখানে কি না ফুরোনোর কথা বলা হয়েছে, কেন কিছুই ফুরোয় না? না ফুরোনোর বিষয়। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আহ্বান কবিতায় প্রকৃতির কাছে ফিরে যাওয়ার জন্য মানুষের যে চিরকালীন আকাঙ্ক্ষা তা না ফুরোনোর কথা এখানে বলা হয়েছে। মানুষের গ্রাম্য সভ্যতার পতন। অনেক বছর আগে মানুষ যখন গ্রাম বাংলায় এসেছিল এবং ঘর বেঁধেছিল, তখন তার সেই চেষ্টার সঙ্গে যুক্ত ছিল গভীর ভালোবাসা। এই দেশের মাটি বাতের সঙ্গে একাত্ম অনুভব করেছিল সে। কিন্তু পরবর্তীকালে মানুষ ক্রমশ শহরমুখী হয়েছে। নগর সভ্যতার সুযোগ সুবিধা, স্বাচ্ছন্দ্য তাকে আকৃষ্ট করেছে। শহর জীবনে মানুষ সমৃদ্ধি পেলেও শান্তি পায়নি, বরং যন্ত্রণা সভ্যতার ক্রমাগত চাপে সে ক্লান্ত হয়ে পড়ে। সেন্সু লিখবে তার আশ্রয় হয়ে ওঠে বাংলার প্রকৃতি আর সেই প্রকৃতির ছন্দে গাঁথা জীবন। সে যেন যখনই সুযোগ পায় আবার ফিরে আসে এই প্রকৃতিলালিত জীবনে। তার আশার পটভূমি তৈরি করে রাখে উঠোনের লাউ মাচা, সন্ধ্যার বাতাসে দুলতে থাকা ছোট্ট ফুল। পুরনো জীবনের চেনা ছন্দে ফিরে আসা পরিপ্রেক্ষিতেই কবি মনে হয়েছে কোনো কিছুই শেষ হয়ে যায় না। বাগানের কুন্দ ফুলের হাসি থেকে শুরু করে সূর্যটা ধীরে ধীরে ছায়া নামা, সন্ধ্যাবেলা নদীর বাতাসে বয়ে চলা, কিছুই শেষ হয় না। যেমন শেষ হয় না সেই প্রকৃতির কাছে ফিরে আসার জন্য মানুষের আকুলতা। পরের প্রশ্ন, পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো। এখানে কোন কন্যার কথা বলা হয়েছে, কবির এরূপ ভাবনার কারণ কি? বাংলার সন্ধ্যার আকাশে কেশবতী কন্যাকে পৃথিবীর কোনো পথ দেখেনি বলে কবির মনে হয়। প্যারা চেঞ্জ করে লিখবে আকাশে 7টি তারা কবিতায় কবি ঘাসের ওপর বসে পল্লী বাংলার দিন ও রাত্রির সন্ধিক্ষণে সন্ধ্যাকে নিবিড়ভাবে উপলব্ধি করেছেন। তার মনে হয় সূর্য অস্ত যাওয়ার পরে যেন এক এলোকেশী কন্যার আবির্ভাব হয় বাংলার আকাশে। তার ছড়িয়ে পড়া চুল ছুঁয়েই নেমে আসে অন্ধকার। কবির কল্পনার এই কন্যা আসলে বাংলার সন্ধ্যা প্রকৃতি। রূপসী বাংলার মতো সৌন্দর্য পৃথিবীর আর কোথাও নেই, তাই আর কেউ এই কন্যাকে দেখেনি। 8 দাগে রয়েছে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 4। ভাবার্থ লেখো। দিন ধরে বহু কোষ দূরে, বহু বাই করি বহু দেশ ঘুরে। দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া। একটি ধানের শীষের ওপর একটি শিশুর বিন্দু। দেখে নাও উত্তরটা। মানুষ দেশ বিদেশ ঘুরে প্রকৃতির সৌন্দর্যকে খুঁজতে চায়, কিন্তু ঘরের পাশের সৌন্দর্যই তার অদেখা থেকে যায়। পরে রয়েছে সারাংশ লেখো। এই অংশটা পড়ে নেবে, তারপর এটা সারাংশটা লিখবে। সৃষ্টির শুরুতে অসহায় মানুষ বেঁচে থাকার তাগিদেই সমাজবদ্ধ হয়েছিল। তখন সে সকলকে নিয়ে বাস্তব সত্য সুন্দরে তার আস্থা ছিল। স্নেহ ভালোবাসায় আনন্দময় জীবনের স্বাদ সে পেয়েছিল, কিন্তু আস্তে আস্তে তার মধ্যে ভেদ বুদ্ধি তৈরি হয়েছে। আত্মকেন্দ্রিক জীবনে মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলে মানুষ স্বার্থপর হয়ে উঠেছে। ভাবার্থ লেখো। একটি গুরুত্বপূর্ণ ভাবার্থ তোমাদের কাছে তুলে ধরতে, দেখে নাও। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোহ না যদি জুটে নিজের বল, না যেন টুটে। সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা। নিজের মনে না যেন মানি খার। উত্তর দেখে নাও। যাদের আত্মবিশ্বাস এবং আত্মশক্তি একাত্মর অভাব, তারাই ঈশ্বরের কাছে বিপদ থেকে মুক্তির প্রার্থনা জানায়। কিন্তু এই পরনির্ভরশীলতা জীবনের প্রকৃত ধর্ম নয়। স্থির আত্মবিশ্বাস আর দুর্জয় আত্মশক্তি দিয়ে জীবনের সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করতে হবে। এছাড়াও তোমাদের স্কুলে ক্লাসে যে ভাবার্থগুলো আলোচনা করা হবে, সেই ভাবার্থগুলোও কিন্তু খুব ভালো তোমরা অধ্যয়ন করবে এবং তোমার টেক্সট বইটা কিন্তু খুব খুঁটিয়ে তোমরা পড়ে যাবে। টেক্সট বই থেকে কিন্তু শর্ট কোশ্চেন তোমাদের থাকবে, সেহেতু তোমরা খুব খুঁটিয়ে তোমরা কিন্তু টেক্সট বইগুলো পড়বে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়া। বছর নবম শ্রেণীতে পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেন এখনও পর্যন্ত। সেই ভিডিওটি না দেখে থাকো, ভিডিওটি কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।
আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু প্রতিনিয়ত যে সাজেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে।